ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? মন দিয়ে পড়াশোনা হচ্ছে তো? আজ আমি তোমাদের জন্য র্যাপিড রিভিশন সিরিজের আরো একটি পার্ট নিয়ে চলে এসেছি। আগের পার্টের ভিডিওটা তোমরা দেখেছো তো? যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। প্রথমেই তোমাদের বলি, তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য আমরা একটি ফ্রি মক টেস্ট সিরিজ প্রিপেয়ার করেছি, যেখানে থাকছে সাবজেক্ট ওয়াইজ টেস্ট এবং 3টে ফুল টেস্ট। তাই তোমরা যারা এখনো নার্সিং পাঠশালা কমিউনিটি গ্রুপ জয়েন করোনি তারা তাড়াতাড়ি ডেসক্রিপশন বক্সের লিংক দেখে জয়েন করে নাও, কারণ আমাদের মক টেস্ট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এছাড়াও আমাদের ডেলি এমসিকিউ প্র্যাকটিস করার জন্য একটি ব্রডকাস্ট চ্যানেল রয়েছে, তোমরা ওখানেও জয়েন করতে পারো। এই মক টেস্টগুলো পোস্ট বেসিক বিএসসি, এমএসসি নার্সিং এবং আরও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনে তোমাদের হেল্প করবে। আজকের ভিডিওতে আমরা সোশিওলজি, সাইকোলজি, মাইক্রোবায়োলজি অ্যান্ড নিউট্রিশন এই সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব। আজকের অনলাইনের কোশ্চেনের সাথে সাথে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের ডিটেল এক্সপ্লেনেশনে রয়েছে, তাই আমি তোমাদের রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। চলো তবে দেখে নেওয়া যাক আজ কি কি রয়েছে তোমাদের জন্য। আজকের ফার্স্ট কোশ্চেন, হু স্টেটেড ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিম্যাল? এটা কথাটা কে বলেছে? অ্যারিস্টটল, কনফিউশিয়াস, প্ল্যাটো, সক্রেটিস। অ্যান্সার হলো অপশন ই, অ্যারিস্টটল। তোমরা যারা পোস্ট বেসিক বিএসসি এবং এমএসসি নার্সিং দেবে তাদের উদ্দেশ্যে আমি বলছি, তোমরা একটি নোটবুক নিয়ে বসো। আজকে আমি যে কোশ্চেনগুলো আলোচনা করব সেগুলো কিন্তু তোমরা একটু খাতায় নোট করে রেখো। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল গ্রুপ? সোশ্যাল গ্রুপের ক্যারেক্টারিস্টিক্স নয় কোনটা? সোশ্যাল গ্রুপ বলতে আমরা কি বুঝি? যেখানে কিছু গ্রুপের নর্ম থাকবে, মিউচুয়াল অ্যাওয়ারনেস থাকবে মেম্বারদের মধ্যে সিমিলার বিহেভিয়ার থাকবে, লাইফস্টাইল একই রকম হবে, এগুলোকে আমরা সোশ্যাল গ্রুপ বলি। এক্সাম্পল বলতে ধরো যেমন ক্লাব রয়েছে, ফ্যামিলি রয়েছে, কোনো রিলিজিয়াস গ্রুপ রয়েছে, এগুলোকে আমরা সোশ্যাল গ্রুপ বলি। তাহলে এই অপশনগুলোর মধ্যে কোনটা ক্যারেক্টারিস্টিক্স নয়? দেখি অপশনগুলো কি কি রয়েছে। ইটস মেম্বার্স আর কনসাস অফ শেয়ার্ড মেম্বারশিপ, অবশ্যই থাকতে হবে, কারণ শেয়ার্ড মেম্বারশিপ না থাকলে সেটা গ্রুপ হবে না। ইটস মেম্বার্স অ্যাকসেপ্ট সার্টেন রাইটস এন্ড অব্লিগেশন, একটা গ্রুপের মধ্যে যদি মানুষকে থাকতে হয় তখন কিছু রুলস এবং রেগুলেশন মেনে চলতেই হয়, তাহলে এটাও আমার হবে না, মানে এটাও আমার গ্রুপের ক্যারেক্টারিস্টিক্স। ইটস মেম্বার্স আর আ ক্যাজুয়াল কালেকশন অফ পিপল, ক্যাজুয়াল কালেকশন বলতে আমরা কি বুঝি? ক্যাজুয়াল অর্থাৎ যেখানেই লোকজন এমনিই রয়েছে, কোনো রকমের কোনো পার্টিকুলার বন্ডিং নেই বা কোনো পার্টিকুলার কোনো উদ্দেশ্য নেই, তাদের সেটাকে আমরা ক্যাজুয়াল কালেকশন বলি। কিন্তু সোশ্যাল গ্রুপের ক্ষেত্রে কি সেটা ক্যাজুয়াল কালেকশন হয়? ফ্যামিলি কি কখনো ক্যাজুয়াল কালেকশন দিয়ে তৈরি হয়? হয় না। তাহলে এটা আমার রাইট অ্যান্সার হতে পারে। আর এটা কি রয়েছে? ইটস মেম্বার্স হ্যাভ আ ডিস্টিংক্টিভ সেট অফ ইন্টারপার্সোনাল রিলেশন, অবশ্যই আমাদের একটা গ্রুপের ক্ষেত্রে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ থাকে। তাহলে অপশন সি এখানটায় আমার রাইট অ্যান্সার হবে। তাহলে সোশ্যাল গ্রুপের এক্সাম্পল আমি তোমাদের কি দিলাম? ক্লাব দিলাম, যেখানটায় ক্লাব মেম্বার্সরা একটা পার্টিকুলার রিজনের জন্য একসাথে থাকে। ফ্যামিলি দিলাম, যেটা কিনা আমাদের সোশ্যাল গ্রুপ। কোনো রিলিজিয়াস গ্রুপ এগুলো হচ্ছে আমার এক্সাম্পল সোশ্যাল গ্রুপের ক্ষেত্রে। ক্লিয়ার হয়েছে? তাহলে সোশ্যাল গ্রুপ কি এবং তার ক্যারেক্টারিস্টিক্স কি, তার এক্সাম্পল কি, সেগুলো আমি তোমাদের বললাম। নেক্সট, হোয়েন দ্য অফস্প্রিং ইনহেরিট দ্য ফাদার্স নেম দ্য ফ্যামিলি ইজ কল্ড, অর্থাৎ বাবার নামের সাথে যখন তাদের ছেলে মেয়েদের নামকরণ হয় তখন সেই ফ্যামিলিকে কি বলা হয়? প্যাট্রোনাইমিক হবে আমার রাইট অ্যান্সার। প্যাট্রোনাইমিকের সাথে আরেকটা রিলেটেড হচ্ছে আমার ম্যাট্রোনাইমিক। ম্যাট্রোনাইমিক এটা কি? যখন মায়ের নামকরণের সাথে হয় তাদের ছেলে মেয়ের নামকরণ, তখন সেটাকে ম্যাট্রোনাইমিক বলছে। অর্থাৎ অফস্প্রিং ইনহেরিট দ্য মাদার্স নেম, দ্য ফ্যামিলি ইজ কল্ড ম্যাট্রোনাইমিক ফ্যামিলি। ওকে। প্যাট্রিলিনিয়ান কি? প্যাট্রিলিনিয়ান হচ্ছে যখন এই সমস্ত রিলেশনশিপ গুলো ফাদারের সাথে রিলেটেড, অর্থাৎ বাবার দিকে দাদু, দিদা, জেঠু, জেঠিমা, কাকু, কাকিমা, পিসি, এরা হচ্ছে যে আমার বাবার দিকে যেগুলো রিলেশনশিপ সেগুলো হলো আমার প্যাট্রিলিনিয়ান। আর মায়ের দিকে যেই রিলেশনশিপ গুলো হয় সেগুলো হবে আমার ম্যাট্রিলিনিয়ান। ম্যাট্রিলিনিয়ান হয়ে গেল। তারপরে কি? প্যাট্রিয়ার্কাল, এটা হচ্ছে ম্যাট্রিলিনিয়াল ফ্যামিলি আর প্যাট্রিলিনিয়াল ফ্যামিলি। প্যাট্রিয়ার্কাল হচ্ছে যে সোসাইটি ওর গভর্নমেন্ট কন্ট্রোল বাই মেন, অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজ বলতে আমরা যেটাকে বুঝি এক কথায় সেটা হচ্ছে আমার প্যাট্রিয়ার্কাল। এটা কিন্তু কোনো ফ্যামিলি টাইপ নয়, এটা হচ্ছে আমার একটা সোসাইটি। এটা হলো আমার একটা সোসাইটি অর গভর্নমেন্ট, যেটা আমরা বলি সেটা হচ্ছে আমার প্যাট্রিয়ার্কাল সোসাইটি, ম্যাট্রিয়ার্কাল সোসাইটি।
প্যাট্রিয়ার্কাল হচ্ছে যেটা পুরুষতান্ত্রিক সমাজ, আর মহিলাতান্ত্রিক সমাজ যদি হয়, কন্ট্রোল বাই ওমেন যদি হয়, তখন সেটা হবে আমার ম্যাট্রিয়ার্কাল। ম্যাট্রিয়ার্কাল। ক্লিয়ার হলো? তাহলে এই দুটো হচ্ছে আমার ফ্যামিলির টাইপ, এটা কিন্তু আমার ফ্যামিলির টাইপ নয়, এটা হচ্ছে আমার সোসাইটির টাইপ। ওকে। আর কনজুগাল, কনজুগাল ফ্যামিলি অর্থাৎ যেটাকে আমরা নিউক্লিয়ার ফ্যামিলি বুঝি। নিউক্লিয়ার ফ্যামিলি অর্থাৎ যেখানে বাবা মা এবং তাদের সন্তানরা থাকে, যারা কিনা ডিপেন্ডেন্ট তাদের বাবা মায়ের ওপর, এবং যারা ম্যারিড নয়, তারা হলো আমার নিউক্লিয়ার ফ্যামিলির মেম্বার, অর্থাৎ বাবা পেরেন্টস থাকবে, ফাদার মাদার অ্যান্ড দেয়ার চাইল্ড। ওকে। তাহলে এই হলো আমার নিউক্লিয়ার ফ্যামিলি। ক্লিয়ার হলো? চলো নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ প্রাইমারি গ্রুপ? প্রাইমারি গ্রুপ কোনটা নয়? আমি প্রথমে তোমাদের সোশ্যাল গ্রুপের কথা বলেছিলাম, এখানে প্রাইমারি গ্রুপের কথা বলছে। অপশন দেখো, মব, ফ্যামিলি, গ্যাং, পিয়ার গ্রুপ। ফ্যামিলি আমরা পড়লাম, যেখানটায় তোমার হচ্ছে যে যেটা সোশ্যাল গ্রুপের মধ্যে পড়ে, অর্থাৎ একটা প্রাইমারি গ্রুপ। গ্যাং বলতে কি বুঝি? গ্যাং মানে একটা কালেকশন অফ পিপল যারা কিনা তোমার একটু ক্রিমিনাল টাইপের কাজকর্ম করছে, তাদেরকে গ্যাং বলা হয়। পিয়ার গ্রুপ বলতে কি? পিয়ার গ্রুপ মানে হচ্ছে যে সিমিলার ক্যাটারিস্টিক্স এর যখন একটা গ্রুপ, যেমন স্টুডেন্টদের গ্রুপ বা কোনো ক্লাসের গ্রুপ, সেটাকে আমরা পিয়ার গ্রুপ বলি। তাহলে ফ্যামিলি, গ্যাং, পিয়ার গ্রুপ এগুলো সবই কিন্তু আমার প্রাইমারি গ্রুপ। মব কি? মব হচ্ছে যেটাকে আমরা এক কথায় যদি সহজভাবে বলি, একটা উত্তেজিত জনতা, যেটাকে আমরা বলি যে কোনোভাবে হয়তো কোথাও ধরো কোনো একটা চুরি হয়ে গেছে, সেখানটায় চোরকে ধরা হয়েছে এবং আর আশেপাশে কিছু লোকজন হঠাৎ করে রেগে গিয়ে সেখানে মারামারি করা, বা সেটা হচ্ছে যে উত্তেজিত জনতা, সেটা হচ্ছে আমাদের মব। তাহলে সেটা কিন্তু কোনো রকমের গ্রুপ নয়, কারণ এই দেখো গ্রুপের ক্যাটারিস্টিক্সে কি হয়, প্রত্যেকটা মেম্বারের তাদের একটা সিমিলার ক্যাটারিস্টিক্স থাকে বা তাদের সিমিলার কিছু ইন্টেনশন থাকে, যেটা কিন্তু তোমার মবের ক্ষেত্রে থাকে না। মবের ক্ষেত্রে পিউপিলরা তোমার হঠাৎ করেই একটা সেখানটায় জড়ো হয় এবং তারা স্পেশালি ভায়োলেন্ট টাইপের হয়, যেটা কিন্তু আমাদের প্রাইমারি গ্রুপের মানে এক্সাম্পল নয়। তাহলে এখানটা অপশন এ মব হবে আমার রাইট অ্যান্সার। ম্যারেজ উইদিন দ্য ক্লাস ইজ নোন অ্যাজ। একটা ক্লাসের মধ্যে যখন ম্যারেজ হচ্ছে তখন তাকে কি বলে? মোনোগ্যামি, এক্সোগ্যামি, ইনসেস্ট, ট্যাবু, সোরোরেট। মোনোগ্যামি বলতে আমরা কি বুঝি? যখন হচ্ছে যে ওয়ান মেল অ্যান্ড ওয়ান ফিমেল যখন ম্যারেজ হচ্ছে, ওয়ান মেল প্লাস ওয়ান ফিমেল, তখন হচ্ছে আমরা সেটাকে বলছি মোনোগ্যামি। এক্সোগ্যামি বলতে আমরা কি বুঝি? এক্সোগ্যামি হচ্ছে যে যখন হচ্ছে যে ব্লাড রিলেশনের বাইরে যখন ম্যারেজ হচ্ছে, তখন সেটাকে আমরা এক্সোগ্যামি বলি। এক্সোগ্যামি হচ্ছে আউটসাইড ব্লাড রিলেশন, আউটসাইড ব্লাড রিলেশন, সেটা হচ্ছে আমার এক্সোগ্যামি। আর এন্ডোগ্যামি হবে যখন উইদিন ব্লাড রিলেশনের মধ্যে যখন ম্যারেজ হবে, তখন সেটাকে বলা হবে এন্ডোগ্যামি। ইনসেস্ট বলতে কি বুঝি? এটা হচ্ছে যে প্রহিবিশন অফ সেক্সুয়াল রিলেশন অ্যান্ড ম্যারেজ বিটুইন সার্টেন রিলেটিভস, অর্থাৎ রিলেটিভস এর মধ্যে রিলেশন, সেক্সুয়াল রিলেশন বা ম্যারেজটা হবে না, সেটাকে আমরা ইনসেস্ট ট্যাবু বলছি। আর সোরোরেট বলতে আমরা কি বুঝি? সোরোরেট হচ্ছে যে মেল ক্যান্ডিডেট, মেল মেম্বার যে থাকবে, অর্থাৎ মেন মেম্বার ম্যারিজ ওয়াইফের যে সিস্টার, মানে ওয়াইফের সিস্টার বা কাজিন, যখন ওয়াইফের ডেথ হয়ে যাবে তখন তার সিস্টার বা কাজিনকে যখন বিয়ে করছে, তখন সেটাকে বলা হচ্ছে সোরোরেট। বুঝতে পারলে? এটার আর একটা ফর্ম আছে, সেটাকে আমরা বলছি লেভিরেট। লেভিরেট, যেখানে ফিমেল ক্যান্ডিডেট যে হাজবেন্ড ছিল, হাজবেন্ডের ডেথ হয়ে যাওয়ার পরে তার ব্রাদার বা মেল মেম্বার যে হাজবেন্ডের ফ্যামিলির রয়েছে তাকে বিয়ে করছে, সেটা হচ্ছে যে আমার লেভিরেট। তাহলে ক্লিয়ার হলো? সোরোরেট হচ্ছে মেল মেম্বার ম্যারিজ দ্য সিস্টার অর কাজিন অফ দ্য ওয়াইফ আফটার ডেথ। আর লেভিরেট হচ্ছে যে ম্যারিজ ব্রাদার অর মেল মেম্বার অফ হাজবেন্ডস ফ্যামিলি আফটার হিজ ডেথ। বুঝতে পারলে? তাহলে উইদিন দ্য ক্লাস হবে তোমার অপশন ডি, সোরোরেট হবে তোমার রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট, the pattern of pressure which a society exerts to maintain order and establish rules is known as its system of। তাহলে কি বলছে? সোসাইটি তোমার উপরে একটা প্রেসার ক্রিয়েট করছে, অর্ডার মেনটেন করছো তার জন্য তুমি, বা কিছু রুল এস্টাবলিশ রয়েছে সোসাইটিটাকে চালানোর জন্য, এটাকে কি সিস্টেম বলবে? তাহলে অপশন দেখো, সোশ্যাল অ্যাপ্রুভাল, গ্রুপ, পাবলিক ওপিনিয়ন, সোশ্যাল কন্ট্রোল। এটা তো এক ধরনের কন্ট্রোলই বলো। তোমার ডেফিনেশন করে মনে হচ্ছে না যে একটা প্রেশার সোসাইটি ক্রিয়েট করছে যাতে তুমি অর্ডার মেনটেন করে চলো বা রুলস মেনটেন করো, তাহলে সেটা তো অর্ডারের মতোই হয়। তাহলে এটা সোশ্যাল কন্ট্রোল, বা এটা হবে আমার অপশন ডি, সোশ্যাল কন্ট্রোল। সোশ্যাল অ্যাপ্রুভাল বলতে আমরা কি বুঝি?
অ্যাপ্রুভাল হচ্ছে যে তোমার অ্যাকসেপ্টেন্স। ধরো তুমি একটা কোনো কাজ করলে বা তোমার একটা কোনো বিহেভিয়ার যেটা তোমার সোশ্যাল সেটিংসে বাকি মানুষেরা অ্যাকসেপ্ট করছে, সেটা হয়ে যাবে তোমার সোশ্যাল অ্যাপ্রুভাল। আর গ্রুপ, গ্রুপ মানে ওয়ান গ্রুপ অফ পিপল, যেটাকে আমরা বলি গ্রুপ। আর পাবলিক ওপিনিয়ন মানে পাবলিকের ওপিনিয়ন, সেগুলো তোমার এখানে মানে ডেফিনেশনের সাথে যায় না। সোশ্যাল অ্যাপ্রুভাল আর সোশ্যাল কন্ট্রোলের মধ্যে অ্যাপ্রুভাল বলতে যেটা তোমার হিউম্যান বিহেভিয়ার, যেটা যেটা কিনা তোমার সোসাইটির দ্বারা অ্যাকসেপ্টেড হচ্ছে, সেটাকে আমরা বলি সোশ্যাল অ্যাপ্রুভাল। আর সোশ্যাল কন্ট্রোল বলতে সোসাইটির পিপলদেরকে কন্ট্রোল করে রাখার জন্য যে সমস্ত রুলস রেগুলেশন তৈরি করে বা প্রেশার ক্রিয়েট করে, সেটা হচ্ছে আমার সোশ্যাল কন্ট্রোল। ক্লিয়ার হয়েছে? নেক্সট, which among the following is not a component of culture? কালচারের কম্পোনেন্ট নয় কোনটা? কালচার বলতে আমরা কি বুঝি? কালচারের মধ্যে থাকে আমাদের ভ্যালুজ, বিলিফ, সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশন বা প্র্যাকটিস, যেগুলো হচ্ছে যে আমরা কমনলি পিপলের সাথে শেয়ার করি, বা একটা কালেকটিভ ফর্ম। যেটা আমাদের যেমন আমাদের ইন্ডিয়ান কালচার বা আমাদের ওয়েস্টার্ন কালচার, যেটা কালচারের মধ্যে আমাদের ভ্যালুজ, বিলিফ সিস্টেম যেটা থাকে বা যেরকম ভাবে সবাই অ্যাক্ট করে, সেটা হচ্ছে আমাদের কালচার। তাহলে এখানে কম্পোনেন্ট দেখো, বিলিফ, ভ্যালু, সিস্টেম আর ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট বলে কিছু কিন্তু আমার কালচারের কম্পোনেন্টই নেই। বিলিভ, ভ্যালু, সিস্টেম এগুলো আমাদের কালচারের একটা কম্পোনেন্ট। তাহলে এখানটায় ডেভেলপমেন্ট হবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, সোশ্যাল চেঞ্জ রেফার্স টু চেঞ্জ ইন। সোশ্যাল চেঞ্জ বলতে আমরা কি চেঞ্জ বুঝি? ড্রেস, ফুড হ্যাবিট, ভ্যালু সিস্টেম, হ্যাবিটেশন প্যাটার্ন। দেখো, ড্রেস বা ফুড হ্যাবিট, এই যে সিস্টেমগুলো, ড্রেস বা ফুড হ্যাবিট যদি আমাদের চেঞ্জ হয়, তাহলে আমাদের সোসাইটির কোনো চেঞ্জ হয় না। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে যে সে কি ধরনের ড্রেস পরবে বা তার ফুড হ্যাবিট কি হবে। হ্যাবিটেশন প্যাটার্নটাও সেম। এগুলো সবই কিন্তু সোশ্যাল চেঞ্জের মধ্যে পড়ে না, এগুলো টু পার্সন ভ্যারি করে। কিন্তু ভ্যালু সিস্টেম যেটা আছে, অর্থাৎ যেটা ভ্যালুস বা বিলিভ যেটা আমরা বলি, সেটা যদি সিস্টেম যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু আমার সোশ্যাল চেঞ্জ হয়। অর্থাৎ আমাদের সোসাইটিতে যখন আমাদের যে ভ্যালুস বা বিলিফ সিস্টেম রয়েছে, সেটা যখন অনেকটা চেঞ্জ হয়ে যায়, তখন আমাদেরকে বলতে হয় যে সোসাইটি আমার চেঞ্জ হচ্ছে। বুঝতে পারলে? তাহলে এখানটায় অপশন সি হবে আমার রাইট অ্যান্সার। দ্য অ্যাকসেপ্টেড ওয়েজ অফ ডুইং থিংস টুগেদার ইন পার্সোনাল কন্টাক্টস। অর্থাৎ পার্সোনাল কন্টাক্টস এর মধ্যে যখন একসাথে কোনো কাজ করা হয়, তার যে অ্যাকসেপ্টেড ওয়েজ রয়েছে, সেটাকে কি বলছে? কাস্টম, ইনস্টিটিউশন, ফোক ওয়েজ, কালচার। কাস্টম বলতে আমরা কি বুঝি? কাস্টম বলতে বুঝি ওয়াইডলি অ্যাকসেপ্টেড ওয়ে অফ ডুইং সামথিং টুগেদার। যেটা হচ্ছে আমার কোশ্চেনে রয়েছে, সেটা হবে আমার কাস্টম। এখানে আর কি রয়েছে? ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন অর্থাৎ কোনো অর্গানাইজেশন, সেটা রিলিজিয়াস হতে পারে বা এডুকেশনাল হতে পারে বা অন্য কিছু হতে পারে, সেটা হচ্ছে ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন। ফোকওয়েজ বলতে কি বুঝি আমরা? ফোকওয়েজ হচ্ছে যে একটা মোড অফ থিঙ্কিং অর ফিলিং, যেটা কিনা কমন টু আ গিভেন গ্রুপ অফ পিপল, বা ওই ধরনের মানে একটা এক ধরনের ফিলিং কাজ করছে কোনো একটা অ্যাকশনের প্রতি, যেটা আমি তোমাদেরকে পরে আরো ক্লিয়ারলি ডিসক্রাইব করবো। ফোকওয়েজ এর মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, সেটা আমি বলবো। বাকি কালচারটা তো তোমাদের বললাম, যেখানে কোনো আইডিয়া, কাস্টম, সোশ্যাল বিহেভিয়ার, পার্টিকুলার পিপল ও সোসাইটি যখন রয়েছে, কোনো বিলিফ থাকছে, সিস্টেম থাকছে, সেটা হচ্ছে যে আমাদের কালচার। তাহলে এখানটায় আমার কি ছিল? অ্যাকসেপ্টেড ওয়েজ অফ ডুইং থিংস টুগেদার ইন পার্সোনাল কন্ট্যাক্ট হলো আমার কাস্টম। ক্লিয়ার হলো? নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ সোশ্যাল গ্রুপ? সোশ্যাল গ্রুপ কোনটা? আ মার্কেট, ফ্যামিলি, ক্রাউড, পিপল ইন সার্কাস টেন্ট। তাহলে ফ্যামিলি তো একটা সোশ্যাল গ্রুপ, আমরা আগেই বলেছি। ক্রাউড অর্থাৎ যেখানে তোমার অনেকজন লোক একটা ভিড় জমে রয়েছে, সেটা। তারপরে হচ্ছে তোমার পিপল ইন আ সার্কাস টেন্ট, অর্থাৎ যেটা তোমার একটা সার্কাসের জন্য কোথাও অনেকগুলো লোক এসে জমা হয়েছে, সেটা। আর একটা হচ্ছে মার্কেট, সেখানেও একটা ধরনের লোক জমা হয়েছে। তাহলে এই চারটে অপশনের মধ্যে দেখো, মার্কেট, ক্রাউড এবং পিপল ইন সার্কাস টেন্ট, এই তিনটে অপশন কিন্তু সিমিলার, অর্থাৎ কোনো একটা কারণের জন্য কিছু লোক একটা জায়গায় জমায়েত হয়েছে। কিন্তু ফ্যামিলিতে আমরা সোশ্যাল গ্রুপ আগেই পড়েছি, তাহলে এটা হবে আমার অ্যান্সার। আর যদি আমরা নাও জানি যে ফ্যামিলি একটা সোশ্যাল গ্রুপ, তাও দেখো এই তিনটে অপশন কিন্তু একই রকম, আর একটা অপশন আলাদা, সেখান থেকেও তোমরা কিন্তু অ্যান্সারটা করতে পারবে। ওকে, নেক্সট, হু ইজ কনসিডার্ড অ্যাজ ফাদার অফ সোশিওলজি? ফাদার অফ সোশিওলজি কাকে বলা হয়? ম্যাক আইনার, জিন্সবার্গ, অ্যারিস্টটল, অগাস্টি কোমটি। অগাস্টি কোমটি হচ্ছে আমাদের ফাদার অফ সোশিওলজি, এবং ইনি হচ্ছে যে আমাদের সোশিওলজি টার্মটা কয়েন করেছেন। তাহলে কয়েন্ড দ্য টার্ম সোশিওলজি। এগুলো কিন্তু কোশ্চেনে মাঝে মধ্যে চলে আসে, তাহলে এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। সোশিওলজি। ওকে, নেক্সট,
পলিগাইনি মিনস, পলিগাইনি বলতে আমরা কি বুঝি? পলিগাইনি বলার আগে তোমাদের আমি বলি আমাদের একটা টার্ম রয়েছে পলিগ্যামি। পলিগ্যামি অর্থাৎ মনোগ্যামি বলেছিলাম যেখানে হচ্ছে যে একজন ছেলে এবং একজন মেয়ে বিয়ে করছে, সেটা হচ্ছে তোমার মনোগ্যামি। আর পলিগ্যামি কি? যখন একটা ছেলে একের বেশি মহিলাকে বা একজন মহিলা একের বেশি পুরুষকে বিয়ে করছে তখন সেটা হচ্ছে আমাদের পলিগ্যামি। এবং পলিগ্যামির মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে আমার পলিজাইনি যেটা আমাদের কোশ্চেনে রয়েছে, পলিগাইনি বলছি আমরা তাকে। আর একটা রয়েছে আমাদের পলিঅ্যান্ড্রি। পলিঅ্যান্ড্রি, তাহলে এখানে অপশন গুলো দেখো, আ ম্যান ম্যারিজ মোর দেন ওয়ান ওমেন অ্যাট আ গিভেন টাইম। তাহলে এইটা হবে আমাদের কোশ্চেনে যেটা রয়েছে পলিগাইনির এক্সাম্পল। আ ম্যান ম্যারিজ মোর দেন ওয়ান ওমেন যখন হচ্ছে তখন সেটা হচ্ছে আমার পলিগাইনি। আর আ ওমেন ম্যারিজ মোর দেন ওয়ান হাজবেন্ড অ্যাট আ গিভেন টাইম, এটা হয়ে যাবে আমাদের পলিঅ্যান্ড্রি। তাহলে এটা হবে আমাদের পলিঅ্যান্ড্রি। এন্ড্রি, ক্লিয়ার হলো? আর মেন অ্যান্ড ওমেন আর কালেকটিভলি ম্যারিড এরকম যখন হয় তখন সেটাকে বলা হচ্ছে পলি গাই NNDRY, পলিগাইন্যান্ড্রি। এটা হচ্ছে যে অনেকগুলো মহিলা এবং অনেকগুলো পুরুষ একসাথে সবার বিয়ে হবে, সেটা হচ্ছে আমাদের পলিগাইন্যান্ড্রি। ওকে, তাহলে টার্মগুলো তোমরা মনে রাখবে, ইম্পর্টেন্ট রয়েছে কিন্তু কোশ্চেন আসে এখান থেকে মাঝে মধ্যে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সোসাইটি ইনক্লুড অল অফ দ্য ফলোইং এক্সেপ্ট। তাহলে সোসাইটির ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কোনটা পড়বে না? জিওগ্রাফিক্যাল নেশন, কমন হ্যাবিটস এন্ড কাস্টমস, মেনটেনেন্স অফ অর্ডার এন্ড পিস, সেলফ অ্যাকচুয়ালাইজেশন। দেখো জিওগ্রাফিক্যাল নেশন মানে একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতে যখন সোসাইটিটা থাকছে, অর্থাৎ পিপল যখন একটা জিওগ্রাফিক্যাল এরিয়াতে থাকছে সেটা থাকছে, এটা তাহলে আমার হবে। কমন হ্যাবিট এন্ড কাস্টম আমাদের পিপলদের মধ্যে থাকে সোসাইটিতে। মেনটেনেন্স অফ অর্ডার এন্ড পিস অবশ্যই রাখতে হবে, কারণ সোসাইটির প্রথমেই বললাম যে সোসাইটি মানে তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকবে। আর সেলফ অ্যাকচুয়ালাইজেশন টার্মটা আমরা কোথায় পড়েছিলাম বলতো? সেলফ অ্যাকচুয়ালাইজেশন আমরা পড়েছিলাম ম্যাসলোস হায়ারার্কি অফ নিডের হাইয়েস্ট নিড। মনে রয়েছে তোমাদের? একটা ট্রায়াঙ্গেল তোমাদের ছবি দেখিয়েছিলাম। তাহলে সেলফ অ্যাকচুয়ালাইজেশন কিন্তু একটা পার্সন টু পার্সন ভ্যারি করছে, অর্থাৎ এটা কিন্তু একটা সোসাইটির জন্য না, একটা পার্টিকুলার পার্সনের জন্য সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে একা একার ক্ষেত্রে সেলফ অ্যাকচুয়ালাইজেশন কাজ করে, এটা কিন্তু কোনো সোসাইটির মধ্যে পড়ে না। তাহলে অপশন ডি সেলফ অ্যাকচুয়ালাইজেশন হবে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? নেক্সট, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন সোশিওলজি অ্যান্ড নার্সিং? সোশিওলজির সাথে নার্সিং এর কি রিলেশন আছে? আমরা কেন সোশিওলজি পড়বো নার্সিং এ এসে? টু প্রোভাইড সলিউশন অফ সোশ্যাল প্রবলেমস, টু প্রোভাইড টোটাল পেশেন্ট কেয়ার, টু এনরিচ হিউম্যান কালচার, টু প্রোভাইড সলিউশনস অফ ইন্টারন্যাশনাল প্রবলেমস। আমরা সোশিওলজি পড়ছি নার্সিং এ সলিউশন অফ সোশ্যাল প্রবলেমের জন্য, সোশ্যাল প্রবলেমের সলিউশন জানার জন্যই কিন্তু আমরা নার্সিং এর মধ্যে সোশিওলজিটা পড়ছি। অপশন এ হবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, a norm is culture of a society, guideline for socialization, specific guide to action, guideline for social interaction. Norm বলতে আমরা কি বুঝি? The rules, the rules or expectations, expectations that are socially enforced, socially enforced. অর্থাৎ সোসাইটি থেকে আমাদের কিছু রুলস এক্সপেকটেশন সেট করে দিচ্ছে, সেটাকে আমরা নর্ম বলছি। নর্মের চারটে ভাগ রয়েছে এখানে দেখো, একটা হচ্ছে ফোকওয়ে, একটা হচ্ছে মোর, একটা হলো ট্যাবু, আর একটা হচ্ছে ল। চারটি কি? ফোকওয়েজে দেখো কি বলছে, নর্ম দ্যাট স্টেমস ফ্রম অ্যান্ড অর্গানাইজেস ক্যাজুয়াল ইন্টারাকশন, অর্থাৎ যেটা আমরা ক্যাজুয়াল ইন্টারাকশন করছি সেটা হচ্ছে আমাদের ফোকওয়ে। ওকে, মোর কোনটা? নর্ম দ্যাট স্ট্রাকচারস দ্য ডিফারেন্স বিটুইন রাইট অ্যান্ড রং, অর্থাৎ ঠিক এবং ভুলের মধ্যে যেটা আমাদের আলাদা করছে সেটা হচ্ছে আমাদের মোর। ক্লিয়ার? ট্যাবু কোনটা? স্ট্রং নেগেটিভ ফর্ম, ভায়োলেটিং ইট রেজাল্টস ইন এক্সট্রিম ডিসগাস্ট, অর্থাৎ আমাদের সোসাইটিতে যেটা আমাদের একদমই অ্যাকসেপ্টেবল নয় বা কেউ যদি সেই কাজটা করে তখন তাকে একদমই ডিসগাস্ট করা হচ্ছে, এক্সট্রিম ডিসগাস্ট করছে, সেটা হচ্ছে আমাদের ট্যাবু। অর্থাৎ যেটা ট্যাবু বলতে আমরা যদি কিছু ভ্রান্ত বা কিছু ধারণা বা কনসেপ্ট কোনো মানুষের মধ্যে রয়ে গেছে, সোসাইটির মধ্যে রয়ে গেছে, যেটা কিনা আমরা কোনোভাবেই দূর করতে পারি না, সেগুলো হচ্ছে আমাদের ট্যাবু। আর ল কি? নর্ম দ্যাট ইজ ফর্মালি ইনস্ক্রাইবড অ্যাট দ্য স্টেট অর ফেডারাল লেভেল, অর্থাৎ যেটা আমাদের রুলস বা রেগুলেশন বা ল বলতে আমরা যেটা বুঝি নিয়ম, মানে যেটা আমাদের সবাইকে মেনে চলতেই হবে, সেটা হচ্ছে আমাদের ল।
তাহলে সোশ্যাল নর্মসের চারটে ভাগ রয়েছে, ফোকওয়েজ, মোর, ট্যাবু এবং ল। এই চারটে কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। তাহলে এখানটায় আমার অপশন কি হবে? নর্ম হচ্ছে স্পেসিফিক গাইড টু অ্যাকশন, অর্থাৎ আমাদের স্পেসিফিক কিছু গাইডেন্স দিয়ে দেওয়া হচ্ছে যেভাবে আমাদের কাজ করতে হবে। অপশন সি হবে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড? তাহলে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড কি? অনেকক্ষণ সোশিওলজি পড়লাম, এবার একটু নিউট্রিশন পড়বো। তাহলে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড দেখো, অ্যালানিন, সেরিন, ট্রিপ্টোফ্যান, গ্লুটামিক অ্যাসিড। এখানে দেখো একটা চার্ট দিয়েছি আমি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের। এখানে 9টা অ্যামাইনো অ্যাসিডের নাম আছে এবং এই 9টা কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন কিরকম ভাবে আসে। তিনটে অপশন দিয়ে দেয়, তিনটে তোমার এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড দেয় এবং একটা নন এসেন্সিয়াল দিয়ে দেয়। কোশ্চেন থাকে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। ওকে, তাহলে তোমাকে এখানে মুখস্থ রাখতে হবে কোনটা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। কি কি আছে দেখো, হিস্টিডিন, আইসোলিউসিন, লিউসিন, লাইসিন, মিথিওনিন, ফিনাইল অ্যালানিন, থিওনিন, ট্রিপ্টোফ্যান আর ভ্যালিন। এই 9টা নাম তোমাদেরকে মুখস্থ করতে হবে। এটা তোমাদের নন এসেন্সিয়াল গুলো না জানলেও চলবে, কিন্তু এসেন্সিয়াল যে 9টা অ্যামাইনো অ্যাসিড আছে এই নামটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। কোনটা আমাদের এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড হবে? অ্যালানিন, সেরিন, ট্রিপ্টোফ্যান, গ্লুটামিক অ্যাসিডের মধ্যে ট্রিপ্টোফ্যান হবে আমাদের এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। অপশন সি হলো আমার রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। অ্যাবজর্পশন অফ ডায়েটারি আয়রন ইজ এনহ্যান্সড বাই। ডায়েটারি আয়রনের অ্যাবজর্পশন কোনটা এনহ্যান্স করে? ডায়েটারি ফাইবার, টি, ভিটামিন সি, ক্যালসিয়াম। সবাই জানো এটা খুবই ইজি, ভিটামিন সি হবে আমাদের রাইট অ্যান্সার। ভিটামিন সি আমাদের আয়রন অ্যাবজর্পশনটাকে বাড়িয়ে দেয়। আর কমিয়ে দেয় কোনটা? ক্যালসিয়াম। ক্যালসিয়াম কি করে? ইনহিবিট 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 অ্যাবজর্পশন, ক্যালসিয়াম। আর টিটাও হচ্ছে তোমার ইনহিবিট করে। তাহলে টি এবং ক্যালসিয়াম দুটোই হচ্ছে আমাদের আয়রনের অ্যাবজর্পশনটাকে ইনহিবিট করছে, ডায়েটারি ফাইবারের সাথে কোনো রিলেশন নেই। ক্লিয়ার? নেক্সট। পেলিগ্রা ইজ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ। কোন ভিটামিনের ডেফিসিয়েন্সিতে পেলিগ্রা হয়? সবাই জানো, খুবই ইজি কোশ্চেন, নিয়াসিনের অভাবে পেলিগ্রা হয়। বাকি থায়ামিন, রাইবোফ্লাভিন, বি12 এবং আরো যে সমস্ত ভিটামিন আছে সেই সমস্ত ভিটামিনের অভাবে কি কি ডেফিসিয়েন্সি ডিজিজ হয় সেগুলো তোমরা চার্ট দেখে একটু পড়ে নিও, কারণ এরকম কোশ্চেনও কিন্তু চলে আসে। ওকে, নেক্সট চলো। Dietary fiber is rich in কোলাজেন, পেকটিন, স্টার্চ, প্রোটিওগ্লাইকেন। ডায়েটারি ফাইবার হচ্ছে আমাদের পেকটিন রিচ হয়, পেকটিন থাকে আমাদের ডায়েটারি ফাইবারে। হাউ মেনি ক্যালোরিজ আর দেয়ার ইন 1 গ্রাম ফ্যাট? ভীষণই ইজি কোশ্চেন, সবাই জানো তোমরা। অপশন ডি 9 হবে আমার রাইট অ্যান্সার। নেক্সট। সাইকোলজি ইজ আ ন্যাচারাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স। সাইকোলজি বলতে আমরা কি বুঝি? সাইকোলজি হচ্ছে যে ডেসক্রিপশন, প্রেডিকশন এন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ ন্যাচারাল ফেনোমেনা। আমরা একটা হিউম্যান বিহেভিয়ার বা একজন মানুষের যে ন্যাচারাল বিহেভিয়ার রয়েছে সেটাকে আমরা কিন্তু সাইকোলজিতে দেখি। তাহলে সাইকোলজি আমার সবসময় হবে ন্যাচারাল সায়েন্স। সাইকোলজিতে আমরা কোনো কিছুই অ্যাবনর্মাল বা কিছু সেগুলো আমরা দেখি না, বা কোনো প্রবলেম। ন্যাচারালি যেটা আমাদের পার্সনের মধ্যে থাকে, যেমন মেমোরি, ইন্টেলেক্ট, লার্নিং, ফরগেটিং, এগুলোই তো আমরা সাইকোলজিতে পড়ি। তাহলে এগুলো সবই কিন্তু আমার ন্যাচারাল, তাই সাইকোলজি হচ্ছে আমাদের ন্যাচারাল সায়েন্স। ক্লিয়ার? নেক্সট। The process of encoding, storing and retrieving information in memory is known as perception, learning, cognition, recall. যখন হচ্ছে যে এই এনকোডিং, স্টোরিং আর রিট্রাইভিং ইনফরমেশন ইন মেমোরি, এটা হলো আমার কগনিশন। এবং ওভারঅল যে মেমোরির প্রসেসিংটা হয় সেটা টোটালটাই একটা কমপ্লেক্স কগনিটিভ ফাংশন, মনে থাকবে। তাহলে মেমোরির যে প্রসেসিং হচ্ছে সেটা টোটালটাই হচ্ছে আমাদের কমপ্লেক্স কগনিটিভ ফাংশন। ম্যাজিক্যাল থিঙ্কিং ইজ চিফলি সিন ইন। ম্যাজিক্যাল থিঙ্কিং কোন এজ গ্রুপের ক্ষেত্রে দেখা যায়? অ্যাডোলেসেন্ট, টডলার, প্রিস্কুলার, ইনফ্যান্ট। ইনফ্যান্ট অর্থাৎ যেটা আমার 0 to 1 ইয়ার্স অফ এজ। প্রিস্কুলার, টডলার বলতে আমরা বুঝি 1 to 3 ইয়ার্স। আর প্রিস্কুলার হচ্ছে আমার 3 to 6 ইয়ার্স। 3 to 6 ইয়ার্স এর যে এজ গ্রুপ তাদের মধ্যে আমাদের ম্যাজিক্যাল থিঙ্কিংটা দেখা যায়, মানে 5 to 6 ইয়ার্স অফ এজ এইরকম এজে কিন্তু প্রিস্কুলারদের মধ্যে ম্যাজিক্যাল থিঙ্কিংটা দেখা যায়। A conflict that arises due to differences in norms, customs, traditions, or worldviews is known as।
ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, এনভায়রনমেন্টাল কনফ্লিক্ট, কালচারাল কনফ্লিক্ট, রোল কনফ্লিক্ট। তাহলে বলো এই কাস্টম, ট্র্যাডিশন, ওয়ার্ল্ড ভিউজ, নর্মস এগুলো এগুলো কি? এগুলো কি ইন্টারপার্সোনাল, এনভায়রনমেন্ট, কালচারাল না রোল, কোনটা? এগুলো কালচারাল। মানে এই সমস্ত কম্পোনেন্ট গুলো তো কালচারের মধ্যেই পড়ে। তাহলে এগুলোর মধ্যে যখন কনফ্লিক্ট হবে তাহলে সেটাকে কালচারাল কনফ্লিক্টই বলবে। কোশ্চেনের মধ্যেই অ্যান্সার রয়েছে, ইজি কোশ্চেন। নেক্সট, daydreaming and fantasy are types of perceptual thinking, reflective thinking, non-directive thinking, creative thinking. ইন্ডিভিজুয়ালের যে থট হয় যখন হচ্ছে যে কোনো স্পেসিফিক গোল বা ডিরেকশন থাকে না তখন সেটাকে নন ডিরেক্টিভ থিঙ্কিং বলা হয়, এবং ডে ড্রিমিং বা ফ্যান্টাসিটা আমাদের নন ডিরেক্টিভ থিঙ্কিং এর মধ্যে পড়ে। বুঝতে পারলে? নেক্সট, finding a logical reason for the things that one wants to do, so Graves mechanism is। অর্থাৎ আঙুর ফল টক এরকম যখন লজিক্যাল রিজনিং দিচ্ছে তখন সেটাকে কি বলে, কোন মেকানিজম? আমরা আবার ডিফেন্স মেকানিজমে চলে এসেছি। প্রজেকশন, রেশনালাইজেশন, আইডেন্টিফিকেশন, সাবলিমেশন। তাহলে প্রজেকশন আমি তোমাদের কি পড়িয়েছিলাম? প্রজেকশন মানে হচ্ছে যে নিজের একটা আনএক্সেপ্টেড ফিলিংস বা থটস সেটাকে আমি হচ্ছে যে অন্যের দিক দিয়ে দেখাবো। মানে আমার কোনো ভুল সেটা আমি স্বীকার করব না, আমি বলবো ওর জন্য হয়েছে। মানে ধরো এরকম ভাবে বলছে যে সবাই আমার উপর রেগে যায়, আমার উপরে চিৎকার করে, মানে আমি যে ভুল করি সেটা আমি স্বীকার করলাম না, সবাই আমার উপর রেগে গিয়ে চিৎকার করে সেটাই আমি লোকজনকে বলছি। তাহলে সেটা হলো আমার প্রজেকশন। রেশনালাইজেশন কি? রেশনালাইজেশন মানে হচ্ছে যে যখন কোনো কিছুর জন্য আমি কারণ দেখাবো, মানে কোনো কিছু একটা ঘটেছে এবং তার জন্য আমি কারণ দেখাচ্ছি যখন, সেটা হচ্ছে আমার রেশনালাইজেশন। রেশনালাইজেশন কথার মধ্যেই রয়েছে রেশনাল অর্থাৎ কারণ। যখন আমি কোনো কিছুর জন্য কারণ দেখাবো তখন সেটা হয়ে যাবে আমার রেশনালাইজেশন। তাহলে এখানে কোশ্চেন দেখো, একটা লজিক্যাল রিজন দেখিয়ে দিচ্ছে যে আঙুর ফল টক, মানে আমি আঙুর পাড়তে পারছি না সেই জন্য আমি আঙুর খেতে পারছি না, সেইটা আমি বললাম না, আমি বললাম আঙুর ফল টক তাই আমি খাচ্ছি না। বুঝতে পারলে? তাহলে কারণ দেখিয়ে দিলাম আমি যে আঙুর ফলটা টক সেই জন্য আমি আঙুরটা খাচ্ছি না, আমি যে উপরে আছে হাত পাইনি পারতে পারিনি সেই জন্য খাচ্ছি না সেটা নয়। বুঝতে পারলে? আইডেন্টিফিকেশন কি? আইডেন্টিফিকেশন হচ্ছে যে ধরো আমি কাউকে একটা দেখেছি যাকে কিনা দেখে আমার খুব ভালো লেগেছে এবং আমি খুব ইন্সপায়ার হয়েছি এবং তার মতো আমি হতে চাইছি, মানে তার আইডেন্টিটিটা আমি চাইছি, সেটা হচ্ছে আমার আইডেন্টিফিকেশন। এটা মেনলি বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, মানে যখন হচ্ছে যে তোমাদের চাইল্ডের পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয় সেই সময় আইডেন্টিফিকেশনটা দেখা যায়। যেমন ধরো একটা বাচ্চার সার্জারি হবে, সে ছোট বাচ্চা একটা সার্জারি হবে, সে হসপিটালে ভর্তি রয়েছে, সে সেখানে সিস্টারদের ডক্টরদের দেখেছে এবং তাদেরকে ভালো লেগেছে এবং সে বড় হয়ে সিস্টার হতে চায় বা ডক্টর হতে চায়। তাহলে এটা হচ্ছে আমার আইডেন্টিফিকেশনের ডেফিনিশন এক্সাম্পল। বুঝতে পারলে? আরেকটা হচ্ছে সাবলিমেশন। সাবলিমেশন বলতে কি বোঝায়? সাবলিমেশন হচ্ছে যে একটা আনঅ্যাকসেপ্টেবল ডিজায়ার ফাইন্ড অ্যান অ্যাকসেপ্টেবল আউটলেট। কি বলছে? আনঅ্যাকসেপ্টেবল ডিজায়ার, আনঅ্যাকসেপ্টেবল ডিজায়ার, টেবল ডিজায়ার, ডিজায়ার find an acceptable outlet, acceptable outlet। অর্থাৎ আমার মধ্যে কিছু আনঅ্যাকসেপ্টেবল ডিজায়ার রয়েছে যেটাকে কিনা আমি এক্সপ্রেস করতে পারছি না, সেটাকে আমি কোনো অ্যাকসেপ্টেবল ওয়েতে এক্সপ্রেস করবো। মানে যেটা আমি আমার মধ্যে যে ডিজায়ারটা রয়েছে সেটা সবাই মেনে নেবে না, সেই জন্য আমি এমন কিছু করব যেটা সবাই মেনে নেবে। বুঝতে পারলে? যেটা সহজভাবে যদি আমি বলি এরকম হয়। এক্সাম্পল দিচ্ছি, দেখো ধরো কারো কেউ ব্রেকআপের মধ্যে দিয়ে গেছে, যে কারোর লাইফে ব্রেকআপ হয়েছে, তাহলে কি সে একটা স্যাড পার্সোনালিটি নিয়ে বসে রয়েছে বা ডিপ্রেশন হয়ে রয়েছে, কিন্তু সে সেটা তো প্রকাশ করতে পারছে না বা ওই যে দুঃখ বা সেটা প্রকাশ করছে না, তো সে হচ্ছে যে কি করছে, হোম ইমপ্রুভমেন্ট প্রজেক্টে কাজ করছে, যে বাড়িঘর সাজাচ্ছে গোছাচ্ছে বা অন্য কিছু কাজ করছে, সেইভাবে সে সেটাকে এক্সপ্রেস করছে। তাহলে এটা হবে আমার সাবলিমেশন। অর্থাৎ যখন আমি কোনো কিছু এক্সপ্রেস করতে পারবো না সেটার পরিবর্তে অন্য কিছুর মাধ্যমে সেটাকে এক্সপ্রেস করব, তখন সেটাকে আমি বলছি সাবলিমেশন। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন। ও সরি, এটার অ্যান্সার বলা হয়নি। তাহলে ফাইন্ডিং আ লজিক্যাল রিজন, তাহলে এটা আমার রেশনালাইজেশন হবে, অর্থাৎ যেখানে আমি কারণ দেখালাম। হুম। নেক্সট চলো, প্রোটিনস আর পলিমার্স অফ সুগার, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিওটাইড। প্রোটিন হচ্ছে আমার অ্যামাইনো অ্যাসিডের পলিমার, মনে রাখবে এটা। Following are the strategies to promote effective human relations except,
অর্থাৎ এফেক্টিভ হিউম্যান রিলেশনশিপটাকে প্রমোট করার জন্য কি কি স্ট্র্যাটেজিস রয়েছে সেটা হবে না কোনটা, এক্সেপ্ট ইন্ডিভিজুয়ালাইজড গোল, কমন অর্গানাইজেশনাল গোল, গ্রুপ কোহেসিভনেস, সেন্স অফ ওয়াননেস। তাহলে দেখো, ইন্ডিভিজুয়ালাইজ একটা গোল থাকা প্রয়োজন, তার সাথে একটা কমন অর্গানাইজেশনাল গোলও থাকা প্রয়োজন। গ্রুপ কোহেসিভনেস অর্থাৎ গ্রুপের মধ্যে একটা সাম্যতা থাকবে, কিন্তু সেন্স অফ ওয়াননেস অর্থাৎ আমি একা নিজের মতো কাজ করবো সেরকম যদি হয় তাহলে কিন্তু হিউম্যান রিলেশনশিপটা কখনোই প্রমোট হবে না। তাহলে সেন্স অফ ওয়াননেস হবে এটা আমার রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট, rites are also known as folkways, ceremonies, modes, etiquettes. folkways তোমাদেরকে বলেছি, সেরিমনিজ অর্থাৎ কোনো ইভেন্ট বা রাইট, এটাকে হচ্ছে যে আমাদের রাইট বলা হয়। সেরিমনিজ বা রাইটস বলতে কি বোঝায়, যে কোনো সেরিমনি বা কোনো ইভেন্ট যেটা কিন্তু একটা নিউ ফেজ অফ লাইফকে স্টার্ট করছে, যেমন ধরো ম্যারেজ হলো বা গ্র্যাজুয়েশন হলো, বা হচ্ছে যে তোমার ধরো কোনো পিউবার্টি ফেজ যেটা সেটা, বা কোনো অ্যাওয়ার্ড সেরিমনি, রিটায়ারমেন্ট, এগুলো এগুলো হচ্ছে আমাদের কোনো সেরিমনি বা রাইট, এগুলোকে বলছে। মোর্স তোমাদের বলেছি এটিকেটস অর্থাৎ যেগুলো আমরা এটিকেট বলে, মানে এটিকেট বলতে যেগুলো আমরা জানি সেগুলো। The movement of an individual from one social group to another at the same level is defined as, অর্থাৎ ইন্ডিভিজুয়ালের মুভমেন্ট হচ্ছে একটা সোশ্যাল গ্রুপ থেকে আলাদা কিন্তু সেম লেভেলের মধ্যেই থাকছে, সেটা আমার কি ধরনের মুভমেন্ট বা মোবিলিটি। হরাইজন্টাল মোবিলিটি, ভার্টিক্যাল মোবিলিটি, ইন্ট্রা জেনারেশনাল মোবিলিটি, ইন্টার জেনারেশনাল মোবিলিটি। এটা হচ্ছে আমার ভার্টিক্যাল মোবিলিটির ডেফিনেশন, অর্থাৎ যখন একটা ইন্ডিভিজুয়ালের একটা সোশ্যাল গ্রুপে একটা লেভেলের মধ্যে এদিক থেকে ওদিকে যাচ্ছে তখন সেটা হচ্ছে ভার্টিক্যাল। হরাইজন্টাল মোবিলিটি কখন বলছি, যখন হচ্ছে যে ওপর থেকে নিচে বা নিচ থেকে উপরে উঠছে কারো একটা লেভেল, তখন সেটাকে আমরা হরাইজন্টাল মোবিলিটি বলি। ইন্ট্রা জেনারেশনাল মোবিলিটি কি, ইন্ট্রা জেনারেশন মধ্যে একটাই মানুষ একই জেনারেশন অর্থাৎ তার লাইফ টাইমের মধ্যে যখন নিচ থেকে উপর দিকে উঠছে তখন সেটাকে আমরা বলি ইন্ট্রা জেনারেশনাল। যেমন ধরো আমি হচ্ছে যে তোমরা যখন জব করতে শুরু করেছিলে তখন তোমরা ছিলে স্টাফ নার্স, তারপরে তোমাদের জেনারেশনে তোমরা এরপরে হবে সিস্টার ইনচার্জ হবে, তারপরে তোমরা হবে ডিএনএস হবে, তারপরে তোমরা এনএস হবে, এরকম ভাবে যে ওপর দিকে উঠছে, এই যে লেভেলটা যে ওপর দিকে উঠছে সেটা হচ্ছে যে তোমার ইন্ট্রা জেনারেশনাল মোবিলিটি। আর ইন্টার জেনারেশনাল মোবিলিটি কি, ইন্টার জেনারেশনাল মোবিলিটি হচ্ছে ধরো কারো বাবা ফার্মার ছিল, সেখান থেকে সে অনেক কষ্ট করে তার ছেলেকে পড়িয়েছে এবং সেই ছেলেটা পড়াশোনা করার পরে একটা লয়ার বা কোনো ডক্টর হয়েছে, তাহলে এখানে যে তার জব বা অকুপেশনে যে চেঞ্জটা হলো এবং সেই যে একটা ক্লাস থেকে উপর দিকে উঠলো, সেটা হচ্ছে আমার ইন্টার জেনারেশনাল মোবিলিটি। ক্লিয়ার হয়েছে তাহলে? তাহলে হরাইজন্টাল মোবিলিটি হলো তোমার ওপর থেকে নিচে বা নিচ থেকে উপরে উঠবে, সেটা হরাইজন্টাল। ভার্টিক্যাল হচ্ছে যে সেম লেভেলে থাকবে, এদিক থেকে ওদিক হবে, সেটা। ইন্ট্রা জেনারেশনালে তোমার একটাই মানুষের নিচ থেকে উপরের দিকে যে ইমপ্রুভমেন্ট বা প্রমোশন হচ্ছে সেটা। আর ইন্টার জেনারেশনাল মোবিলিটি হচ্ছে যে একই জেনারেশন মানে আলাদা মানে সেম, যখন জেনারেশন যখন চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে যখন তাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে সেটা হচ্ছে আমার ইন্টার জেনারেশনাল মোবিলিটি। বুঝতে পারলে? নেক্সট, ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি রবার্ট কচ, এডওয়ার্ড জেনার, লুই পাস্তুর, জোসেফ লিস্টার। খাতা পেনটার সঙ্গে আছে তো? অনেকগুলো ইনফরমেশন দেবো কিন্তু লিখে রাখো। ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি বলা হচ্ছে আমার লুই পাস্তুরকে। এর সাথে লুই পাস্তুর আমাদের দিয়েছিলেন জার্ম থিওরি। তাহলে জার্ম থিওরি কে দিয়েছিলেন যদি হয় তাহলে অ্যান্সার হবে আমার লুই পাস্তুর। জার্ম থিওরি হলো। জোসেফ লিস্টার আমাদের কি করেছেন? জোসেফ লিস্টারকে বলা হয় ফাদার অফ অ্যান্টিসেপটিক সার্জারি। অ্যান্টিসেপটিক সার্জারি, এই কোশ্চেনটা থেকে কিন্তু একটা কোশ্চেন আসে। আচ্ছা, এডওয়ার্ড জেনার আমাদের কি করেছে? এডওয়ার্ড জেনার হচ্ছে যে আমাদের ফার্স্ট ভ্যাকসিনেশন পারফর্ম। আর কি? রবার্ট কচ কি? রবার্ট কচ হচ্ছে আমাদের ফাদার অফ ব্যাকটেরিওলজি। ব্যাকটেরিওলজি এছাড়াও আমরা যে হাইপার সেন্সিটিভিটি পড়ি, হাইপার সেন্সিটিভিটি ফেনোমেনা, এটাও আমাদের দিয়েছেন রবার্ট কচ। তাহলে রবার্ট কচ আমাদের ফাদার অফ ব্যাকটেরিওলজি এবং তার সাথে হাইপার সেন্সিটিভিটি ফেনোমেনা। এডওয়ার্ড জেনার আমাদের ফার্স্ট ভ্যাকসিনেশন প্রোভাইড করেছেন। লুই পাস্তুর আমাদের
ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি, এবং তার সাথে জার্ম থিওরি। জোসেফ লিস্টার হলো আমাদের ফাদার অফ অ্যান্টিসেপটিক সার্জারি। মনে থাকবে। নেক্সট, food item commonly associated with Bacillus cereus food poisoning: honey, green bean, baked potato, fried rice. Bacillus cereus ফুড পয়জনিং সব থেকে বেশি হয় ফ্রাইড রাইসের ক্ষেত্রে। ফ্রাইড রাইসকে যদি রুম টেম্পারেচারের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে সেখানে ব্যাসিলাস সিরাস গ্রো হয় এবং সেখান থেকে ফুড পয়জনিং হয়। নেক্সট, ব্যাকটেরিয়াল স্ট্রাকচার ইনভলভড ইন রেসপিরেশন: রাইবোজোম, পিলি, মেসোজোম, ফ্লাজেলা। ব্যাকটেরিয়াল স্ট্রাকচার যেটা রেসপিরেশনের সাথে ইনভলভ সেটা হচ্ছে আমাদের মেসোজোম। অপশন সি হবে আমার রাইট অ্যান্সার। নেক্সট, গ্যাস গ্যাংগ্রিন ইজ কজড বাই ক্লস্ট্রিডিয়াম টিটেনি, ক্লস্ট্রিডিয়াম বোটুলিজম, ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। তাহলে গ্যাস গ্যাংগ্রিন কে করে? ক্লস্ট্রিডিয়াম টিটেনি কি করে? ক্লস্ট্রিডিয়াম টিটেনি আমাদের টিটেনাস করে, টিটেনাস। ক্লস্ট্রিডিয়াম বোটুলিজম আমাদের কি করে? ফুড পয়জনিং করে, ফুড পয়জনিং। ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স করে আমাদের গ্যাস গ্যাংগ্রিন। আর কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া কি করে? ডিপথেরিয়া করে। কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি থেকে ডিপথেরিয়া হয়। ওকে, নেক্সট, pathogenic organism in the blood is known as টক্সিমিয়া, সেপ্টিসেমিয়া, ব্যাকটেরিমিয়া, হেমানজিওমা। টক্সিমিয়া কি? টক্সিমিয়া তোমরা জানো? টক্সিমিয়া হচ্ছে প্রি এক্লামসিয়া। এটা তোমরা জানতে? এক্লামসিয়াকে আমরা টক্সিমিয়াও বলে থাকি। এক্লামসিয়া তোমরা কি জানতে টক্সিমিয়াকে প্রি এক্লামসিয়া বলা হতো বা বলা হয়? যদি জানতে তাহলে আমাকে কমেন্ট করে জানিও তো। সেপ্টিসেমিয়া, সেপ্টিসেমিয়া বলতে কি বুঝি? সেপ্টিসেমিয়া আর ব্যাকটেরিমিয়া এই দুটো অনেকটা সিমিলার। ব্যাকটেরিমিয়াতে কি হয়? প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া ইন ব্লাড, প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া ইন ব্লাড, এটা হবে আমার ব্যাকটেরিমিয়া। আর সেপ্টিসেমিয়াটা কি? যখন এই ব্যাকটেরিয়াটা ব্লাড স্ট্রিমের মধ্যে স্প্রেড করবে এবং তার ফলে টক্সিমিয়া বা তার ফলে টক্সিসিটি বা শক হতে পারে বা ইনফেকশাস কন্ডিশন যখন তৈরি হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে সেপ্টিসেমিয়া। তাহলে ব্যাকটেরিয়া ইন ব্লাড স্ট্রিম অ্যান্ড স্প্রেডিং, মানে স্প্রেড করছে, মানে শুধুমাত্র ব্যাকটেরিয়া যে ব্লাডের মধ্যে রয়েছে তা না, তার সাথে সেটা স্প্রেডও করছে, সেটা হচ্ছে আমার সেপ্টিসেমিয়া। আর হেমানজিওমাটা কি? হেমানজিওমাটা হচ্ছে আমাদের একটা টিউমার, বিনাইন ভাস্কুলার টিউমার। ওকে, তাহলে এখানটায় প্যাথোজেনিক অর্গানিজম ইন দ্য ব্লাড কোশ্চেনটা একটু ফরমেশনে ভুল রয়েছে, এখানে সেপ্টিসেমিয়া বা ব্যাকটেরিয়া দুটোই হতে পারে। এখানটায় যদি আমি বলি অর্গানিজম মাল্টিপ্লাইজ ইন ব্লাড তাহলে আমার অপশন হবে সেপ্টিসেমিয়া। ওকে, মানে দুটোই অপশন রয়েছে কোশ্চেনে। প্যাথোজেনিক অর্গানিজম ব্লাডে যদি বলি তাহলে সেপ্টিসেমিয়া ব্যাকটেরিয়া দুটোতেই প্যাথোজেনিক অর্গানিজম থাকে, তাহলে প্যাথোজেনিক অর্গানিজম মাল্টিপ্লাইজ ইন ব্লাড সেটা হবে আমার সেপ্টিসেমিয়া। ওকে, নেক্সট, tuberculin test is an example of type 1 hypersensitivity, type 2, type 3, type 4. প্রত্যেকটাই তোমাদেরকে আমি একটু একটু করে বলবো শর্টে, ঠিক আছে? টাইপ 1টা কি? টাইপ 1 হচ্ছে যে আমাদের আইজিই মেডিয়েটেড হাইপারসেন্সিটিভিটি। কি হয়? আইজিই মেডিয়েটেড হাইপারসেন্সিটিভিটি হচ্ছে যে আমাদের টাইপ 1। এবং এখানটায় কি হয়? এটা হচ্ছে যে অ্যানাফাইলেক্সিস, মানে কোনো ড্রাগ দিয়ে দিলাম তার ফলে যখন অ্যানাফাইলেকটিক শক হয়ে যাচ্ছে বা ফিভার, অ্যাজমা, ফুড অ্যালার্জি হচ্ছে, এক্সিমা হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে আমার টাইপ 1 হাইপারসেন্সিটিভিটির মধ্যে পড়ছে। টাইপ 2 হাইপারসেন্সিটিভিটি কোনটা? এটা হচ্ছে আমার আইজিজি অর আইজিএম মেডিয়েটেড হাইপারসেন্সিটিভিটি। ওকে, এটা কখন হচ্ছে? এটা হচ্ছে যে যখন ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে এবং ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশনের জন্য যখন এইচোপ্লাস্টোসিস ফিটালিস হচ্ছে বা কোনো হিমোলাইটিক অ্যানিমিয়া হয়ে যাচ্ছে তখন সেটা হচ্ছে আমার টাইপ 2 হাইপারসেন্সিটিভিটি। তাহলে এটা হচ্ছে যে তোমার ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশন, ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশন, মনে থাকবে। টাইপ 3 হাইপারসেন্সিটিভিটি কোনটা?
এটা হচ্ছে ইমিউন কমপ্লেক্স, মানে কোনো রকম ভাবে আমি পার্টিকুলার বলতে পারছি না যে আইজিই বা জিএম, এগুলো নয়। এটা কমপ্লেক্স একটা ইমিউন সেন্সিটিভিটি। এটা মানে বিভিন্ন রকম যে কোনো একটা অ্যান্টিবডি মেডিয়েটেড হতে পারে বা ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেডও বলা হয় এটাকে। এখানে কি হয়, এখানে হচ্ছে যে তোমার গ্লোমেরুলোনেফ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সিস্টেমিক এসএলই বা সিস্টেমিক লুপাস এরিথেমেটাস, এই ধরনের টিপিক্যাল ম্যানিফেস্টেশন যেগুলো হয় সেগুলো হচ্ছে যে তোমার টাইপ 3 হাইপারসেন্সিটিভিটির মধ্যে পড়ছে। আর টাইপ 4 কি? টাইপ 4 হচ্ছে আমার সেল মেডিয়েটেড হাইপারসেন্সিটিভিটি। এটা হচ্ছে আমার সেল মেডিয়েটেড, এবং এটাকে হচ্ছে যে ডিলেড হাইপারসেন্সিটিভিটিও বলা হয়। ডিলেড হাইপারসেন্সিটিভিটিও বলা হয়। এখানটায় তোমার পরে টিউবাকুলার লিশন, গ্রাফট রিজেকশন, কন্টাক্ট ডার্মাটাইটিস, এগুলো হচ্ছে আমার টাইপ 4 হাইপারসেন্সিটিভিটি। তাহলে এটা হলো আমার ইমিউন কমপ্লেক্স, ইমিউন কমপ্লেক্স, আর এটা হলো আমার সেল মেডিয়েটেড। ওকে, তাহলে এখানটায় হচ্ছে তোমার যে টিউবাকুলিন টেস্ট যেটা বলেছিল, এটা হচ্ছে আমার টাইপ 4 হাইপারসেন্সিটিভিটি। তাহলে এখানটায় আমি অপশন যেমন একটা এক্সাম্পল দিলাম এসএলই। তাহলে তোমরা এই হাইপার সেন্সিটিভিটির যে 4টে ভাগ আছে কোনটা কি মেডিটেড, এটা অন্তত একটুখানি মনে রাখো, কারণ এখান থেকে কোশ্চেন কিন্তু এলেও আসতে পারে। টিউবাকুলিন টেস্ট আমাদের টাইপ 4 হাইপার সেন্সিটিভিটির মধ্যে পড়ছে। রিলেট কেন? দেখো আমরা টিউবাকুলিন টেস্ট যখন করি ওটা 72 আওয়ার্স পরে আমাদেরকে চেক করতে হয় কি রেজাল্ট হলো, তো সেই কারণে এটা ডিলেড হাইপার সেন্সিটিভিটি। ক্লিয়ার হয়েছে? নেক্সট, division of society into various groups having their own characteristics, states and role is termed as। অর্থাৎ সোসাইটিকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করছি কিসের ওপরে? ক্যারেক্টারিস্টিক্স এর ওপর, স্টেটস এর, স্টেটাস হবে বোধহয় এটা, আর রোল, এটা এগুলোর ওপরে আমরা ভাগ করছি। তাহলে দেখো, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, সোশ্যাল কন্ট্রোল, সোশ্যাল চেঞ্জ আর সোশ্যাল ক্লাস। স্ট্র্যাটিফিকেশন বলতে আমরা কি বুঝি? স্ট্র্যাটিফিকেশন মানে হচ্ছে স্তর বিন্যাস। তাহলে এখানে আমরা একটা সোসাইটিকে বিভিন্ন গ্রুপে ভাগ করছি, তাহলে এটা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন হতে পারে। সোশ্যাল কন্ট্রোল বলতে আমরা কি বুঝি? যে সোসাইটিকে যখন আমরা প্রত্যেকটা মানুষকে একটা কন্ট্রোল বা রুলস এর মধ্যে রাখছি, সেটা সোশ্যাল কন্ট্রোল, আমি বললাম অলরেডি। সোশ্যাল চেঞ্জ মানে যখন কোনো ভ্যালু সিস্টেম চেঞ্জ হচ্ছে বা কালচার চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে তোমার সোশ্যাল চেঞ্জ। আর সোশ্যাল ক্লাস মানে যেটা আলাদা আলাদা করে ক্লাস বা ক্লাস সিস্টেম যেটাকে বলছে, সেটা সোশ্যাল ক্লাস। সোশ্যাল ক্লাস বলে আলাদা করে কোনো ভাগ এভাবে নেই। তাহলে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এখানে আমার রাইট অ্যান্সার হবে, কারণ এখানটায় স্ট্র্যাটিফিকেশন মানে হচ্ছে স্তর বিন্যাস, এবং আমরা সোসাইটিকে যখন বিভিন্ন গ্রুপে ভাগ করছি তাদের ক্যারেক্টারিস্টিক্স ওয়াইজ বা স্টেটাস অনুযায়ী, রোল ওয়াইজ, তখন সেটাকে আমাদের সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বলছে। ক্লিয়ার হলো? নেক্সট, the phenomena in society in which people move up and down and vice versa on a social scale is known as। এটা অলরেডি আমি ডিসকাস করলাম। তাহলে সোসাইটিতে যখন পিপলরা মুভ করছে আপ এন্ড ডাউন বা ভাইসি ভার্সা বা ডাউন টু আপওয়ার্ড বা সাইড বাই সাইড, তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা সোশ্যাল মোবিলিটি বলি। তাই তো, সোশ্যাল মোবিলিটি পড়লাম তো। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন ডি, সোশ্যাল মোবিলিটি। নেক্সট, the process by which a group regulates itself according to its belief, principles and values to stop or prevent negative deviance is known as। অর্থাৎ গ্রুপ রেগুলেট করছে নিজেদেরকে অ্যাকর্ডিং টু ইটস বিলিফ, মানে কিছু বিলিফ সিস্টেম রয়েছে, কিছু প্রিন্সিপাল রয়েছে, ভ্যালুস রয়েছে, যেটা কিনা তাদেরকে কোনো নেগেটিভ কাজকর্ম করা থেকে আটকাচ্ছে বা খারাপ হওয়া থেকে আটকাচ্ছে, সেটাকে আমরা কি বলবো? সোশ্যাল কন্ট্রোল, সোশ্যাল চেঞ্জ, সোশ্যাল ইভিল, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। কি মনে হচ্ছে এটা কি হতে পারে? কন্ট্রোল অর্থাৎ যেখানে আমরা কন্ট্রোল করছি, চেঞ্জ মানে আমরা পরিবর্তন করছি, ইভিল অর্থাৎ খারাপ, স্ট্র্যাটিফিকেশন মানে স্তর বিন্যাস আমি বললাম। তাহলে এখানটায় তো আমার জিনিসটা যেটা কোশ্চেনে রয়েছে, সেখানে আমরা একটা স্ট্রং কন্ট্রোলের কথাই বলছি, তাহলে এখানে সোশ্যাল কন্ট্রোলটা আমার রাইট অ্যান্সার হবে। তাহলে কোশ্চেন কিন্তু ভালোভাবে পড়তে হবে এক্সামে। কোশ্চেন ভালোভাবে পড়লে কিন্তু অনেক সময় কোশ্চেনের মধ্যেও অ্যান্সার থাকে। আবার কখনো কখনো কোশ্চেনটা একটু একটু জানা, অ্যান্সার গুলো হয়তো সবগুলোই অচেনা নয়, কিছুটা কিছুটা জানা, তাহলে সেখানে অপশন গুলো আমরা একটা একটা করে বাদ দিয়ে দিয়েও অ্যান্সার করতে পারি। তাহলে কোশ্চেন পড়া এবং কোশ্চেনের অপশন গুলো পড়া, এই দুটো কিন্তু এক্সামিনেশন হলে অবশ্যই করতে হবে। ওকে, মানে অর্ধেক কোশ্চেন পড়ে এক্সাইটেড হয়ে অ্যান্সার দিয়ে ফেললাম, এরকম করলে চলবে না। পুরো কোশ্চেন পড়তে হবে, পুরো সবকটা অপশন পড়তে হবে, এবং তারপরে শিওর হয়েই অ্যান্সার করতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। Rorschach projective test is designed to measure unconscious intention, dreams, conscious desires, brain size। এটা তোমরা সাইকিয়াট্রিতে পড়েছো।
এরকম ভাবে ইঙ্ক ব্লক টেস্ট করা হয়, রসাস ইঙ্ক ব্লক টেস্ট বা প্রজেক্টিভ টেস্টও বলে, যেখানটা এই টাইপের কিছু ছবি আমরা ক্লায়েন্টকে দেখাই এবং সেখান থেকে তাদেরকে জিজ্ঞেস করা হয় যে এটা দেখে তোমার কি মনে হচ্ছে, এবং সেটা দেখে সেই যেই রেসপন্স করে সেই রেসপন্সের উপর বেস করে আমরা বুঝি যে তার ইন্টেনশন কি রয়েছে, এবং এটা হচ্ছে যে আমাদের আনকনসিয়াস ইন্টেনশন যেটা রয়েছে সেটা আইডেন্টিফাই করার একটা টেস্ট। তাহলে অপশন এই আনকনসিয়াস ইন্টেনশন হবে আমার রাইট অ্যান্সার। এটা হচ্ছে যে তোমার কোনো থট ডিসঅর্ডার আছে কিনা এটা টেস্ট করার জন্য আমাদের এই টেস্টটা কিন্তু করা হয়, মানে আমরা ক্লায়েন্টের থট ডিসঅর্ডার আইডেন্টিফাই করার জন্য থট ডিসঅর্ডার থট ডিসঅর্ডার আইডেন্টিফাই করার জন্য আমরা এই টেস্টটা করে থাকি। নেক্সট, হুইচ পার্ট অফ দ্য মাইন্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্র্যাকটিক্যাল রিয়ালিটি প্রিন্সিপাল? অর্থাৎ প্র্যাকটিক্যাল রিয়ালিটি প্রিন্সিপালের উপর আমাদের মাইন্ডের কোন পার্ট কাজ করে? হাইপার ইগো, সুপার ইগো, ইগো, প্লিজার, প্লিজার আর ইড যেটাকে আমরা বলছি। তাহলে ইড, ইগো, সুপার ইগো থিওরি আমরা পড়েছিলাম। এটা কার থিওরি ছিল? ফ্রয়েডের থিওরি ছিল। ফ্রয়েডের থিওরি ছিল। ফ্রয়েডসের কি থিওরি ছিল এটা? সাইকো সাইকো অ্যানালিটিক্যাল। কেন বলছি? এই থিওরির নাম দিয়ে কোশ্চেন আসে। কোনটা সাইকো অ্যানালিটিক্যাল থিওরি? কে দিয়েছে? ফ্রয়েড দিয়েছে। মনে রাখতে হবে। ইড, ইগো, সুপার ইগো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা থিওরি সাইকিয়াট্রির জন্য। তাহলে ইড কাজ করে আমাদের প্লিজার প্রিন্সিপালের উপরে, ইগো কাজ করে আমাদের রিয়ালিটি প্রিন্সিপালের উপর, যেটা আমাদের কোশ্চেনে বলেছে, এটা হবে আমার রাইট অ্যান্সার। আর সুপার ইগো কাজ করে হচ্ছে আমাদের পারফেকশন প্রিন্সিপালের উপরে। পারফেকশন পারফেকশন এটাকে কি বলা হয় বলেছিলাম? কনসায়েন্স। সুপার ইগোকে কনসায়েন্সও বলা হয়। তাহলে ইড আমাদের কি করে? এটা আমাদের প্লিজার ড্রাইভ বা যেগুলো আমাদের বায়োলজিক্যাল ড্রাইভ, যেমন হাঙ্গার, ফুড, এয়ার, ওয়াটার, এগুলো হচ্ছে আমাদের ইড মেনটেন করে। সুপার ইগো কি করে? সুপার ইগো হচ্ছে যে আমাদের পারফেকশনের উপরে কাজ করে, যে আইডিয়াল প্রিন্সিপাল, আইডিয়াল কাজকর্ম, সেটা আমাদের সুপার ইগো দেখে। আর ইগো কি করে? ইড এবং সুপার ইগোর মধ্যে ব্যালেন্স মেনটেন করে। ক্লিয়ার হয়েছে? তাহলে ইগো হচ্ছে আমাদের রিয়েলিটি প্রিন্সিপালের উপরে কাজ করে এবং ইড এবং সুপার ইগোর মধ্যে ব্যালেন্স মেনটেন করে। তাহলে এখানে কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের ইগো। ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেন। ভিডিআরএল টেস্ট ইজ অ্যান এক্সাম্পল অফ। ভিডিআরএল টেস্ট হচ্ছে টিউব টেস্ট, রিং টেস্ট, স্লাইড টেস্ট, নান। ভিডিআরএল টেস্ট হচ্ছে আমাদের এক ধরনের স্লাইড টেস্ট, এটা আমাদের স্লাইডে টেস্ট করা হয়। Exclusion of unwanted or unpleasant experiences, emotions or ideas from conscious awareness is। অর্থাৎ কনসিয়াস অ্যাওয়ারনেস থেকে আমার কিছু আনওয়ান্টেড বা আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স, ইমোশন বা আইডিয়াটা দূরে চলে যাচ্ছে, সেটাকে আমরা কি বলছি? তাহলে এটা আমাদের একটা ডিফেন্স মেকানিজমের কোশ্চেন। ডিনায়াল, রিপ্রেশন, রিগ্রেশন, প্রজেকশন। ডিনায়াল বলতে আমরা কি বুঝি? ডিনায়াল হচ্ছে যে যখন কোনো ইন্ডিভিজুয়াল কোনো কিছু অ্যাকসেপ্ট করবে না, মানে যেটা তার কাছে ডিস্টার্বিং মনে হচ্ছে বা যেটা তার কাছে পছন্দ হচ্ছে না সেটাকে সে অ্যাকসেপ্ট করছে না। যেমন ধরো কোনো কাউকে যদি বলা হয় যে ইউ হ্যাভ ক্যান্সার, তাহলে সে সেটা অ্যাকসেপ্ট করতে পারে না, বলবে না না আমার আবার ক্যান্সার হতে পারে নাকি, এরকম। বা কোনো লাভ ওয়ানের ডেথ হলো, সেটাকে সে প্রথমে অ্যাকসেপ্ট করতে পারে না, তাহলে সেটা হচ্ছে আমাদের ডিনায়াল হয়ে গেল। রিপ্রেশন, রিপ্রেশন বলতে আমরা কি বুঝি? রিপ্রেশন হচ্ছে যে আমরা সাবকনসিয়াসলি কি হয়, কোনো ধরো আগে এক্সাম্পলটা দিয়ে দেখো। ধরো তোমার কোনো একজন বন্ধু, ভালো বন্ধু, কিন্তু তুমি হচ্ছে যে তাকে একটু, তার প্রতি তুমি জেলাসি ফিল করো, কিন্তু সেটা তোমার ভেতরে রয়েছে, তুমি হয়তো সেটা সম্পর্কে অ্যাওয়ারও নও। মানে ধরো তোমার একজন ফ্রেন্ড যাকে যার জন্য তোমার মনের মধ্যে হয়তো একটুখানি জেলাসি রয়েছে সাবকনসিয়াসলি বা আনকনসিয়াস মাইন্ডে, কিন্তু তুমি সেই ফিলিংটা সম্পর্কে আনঅ্যাওয়ার, মানে তুমি জানো না যে তুমি তার প্রতি জেলাস ফিল করো, সেটা তোমার সাবকনসিয়াস বা আনকনসিয়াস মাইন্ডে রয়েছে। সেটা হচ্ছে যে তোমার রিপ্রেশন। অর্থাৎ এখানে দেখো যেটা কোশ্চেনে রয়েছে, এক্সক্লুশন অফ আনওয়ান্টেড অর আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স, ইমোশনাল আইডিয়া ফ্রম, মানে তোমার কনসিয়াস অ্যাওয়ারনেসের মধ্যে ওটা কিন্তু নেই, কিন্তু তোমার ভেতরে রয়েছে, আনকনসিয়াসলি বা সাবকনসিয়াসলি ওই জিনিসটা রয়েছে, সেটা হচ্ছে তোমার রিপ্রেশন। মনে থাকবে। আর রিগ্রেশনটা কি? রিগ্রেশন হচ্ছে যে একটা মেকানিজম যেখানে তুমি এখন যেই কন্ডিশনে রয়েছো সেই কন্ডিশন থেকে তার প্রিভিয়াস কন্ডিশনে ফিরে যাবে, অর্থাৎ প্রিভিয়াস প্যাটার্ন অফ বিহেভিয়ারে চলে যাবে। মানে ধরো তুমি এখন একজন অ্যাডাল্ট, কিন্তু তুমি অ্যাডাল্টের মতো বিহেভ করছো না, তুমি চাইল্ডিশ বিহেভিয়ার করছো, তুমি টেম্পার ট্যান্ট্রাম দেখাচ্ছ বা তুমি কান্নাকাটি করছো কোনো কিছুর জন্য, মুড সুইংস দেখাচ্ছ। সেইগুলো হচ্ছে যে তুমি তুমি যেই ডেভেলপমেন্টাল স্টেজে রয়েছো, মানে তুমি অ্যাডাল্ট রয়েছো, তুমি সেই অ্যাডাল্ট থেকে অ্যাডাল্টের নিচে নেমে গিয়ে তুমি চাইল্ডিশ বিহেভিয়ার করছো, সেটা হচ্ছে তোমার রিগ্রেশন।
তাহলে রিপ্রেশন এবং রিগ্রেশনের মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল। রিপ্রেশনে কি হচ্ছে, রিপ্রেশনে হচ্ছে যে তোমার একটা আনকনসিয়াসলি তোমার একটা ফিলিং কাজ করছে যেটা কিনা, যেটা সম্পর্কে তুমি আনঅ্যাওয়ার, মানে তোমার সাবকনসিয়াসলি বা আনকনসিয়াস মাইন্ডে যেটা রয়েছে সেটা সম্পর্কে তুমি আনঅ্যাওয়ার, সেটা হচ্ছে রিপ্রেশন, মানে রিপ্রেসড হয়ে রয়ে গেছে তোমার মনের মধ্যে, চাপা পড়ে রয়ে গেছে। আর রিগ্রেশন কি, রিগ্রেশন মানে হচ্ছে যে তোমার যে বিহেভিয়ারাল প্যাটার্ন তার থেকে তুমি প্রিভিয়াস বিহেভিয়ারাল প্যাটার্নে ফিরে যাচ্ছ। মানে তুমি একজন অ্যাডাল্ট হওয়া সত্ত্বেও কান্নাকাটি করা, টেম্পার ট্যান্ট্রাম দেখানো, চাইল্ডিশ বিহেভিয়ার, এইগুলো তুমি করছো, এটা হচ্ছে তোমার রিগ্রেশন। আর প্রজেকশন তোমাদেরকে আমি অলরেডি বললাম, নিজের ভুলটা না দেখে সেটাকে অন্যের দিকে প্রজেক্ট করে দেওয়া, অর্থাৎ অন্যের দিকে দেখিয়ে দেওয়া, সেটা হচ্ছে আমার প্রজেকশন। ঠিক আছে, তাহলে ডিফেন্স মেকানিজম অনেকগুলো আজকে ডিসকাস করলাম, তোমাদের মনে থাকবে তো? ডিফেন্স মেকানিজম কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। ওকে, তোমরা একটু পড়ে নিও বই থেকে। চলো নেক্সট কোশ্চেন। অ্যান এজেন্ট হুইচ কিল প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ইজ কল্ড, মানে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া কিল করে যে এজেন্ট তাকে কি বলে? ডিসইনফেক্টেন্ট, অ্যাসেপসিস, ফোমাইট, ব্যাকটেরিওস্ট্যাট। এখানে কোশ্চেনের অ্যান্সার হবে ডিসইনফেক্টেন্ট। যেগুলো হচ্ছে যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়াকে কিল করে তাকে ডিসইনফেক্টেন্ট বলা হয়। অ্যাসেপসিস বলতে কি বুঝি? অ্যাসেপসিস হচ্ছে যে স্টেট অফ বিং ফ্রি ফ্রম ডিজিজ কজিং ব্যাকটেরিয়া, মানে ডিজিজ কজিং ব্যাকটেরিয়া থেকে যখন ফ্রি হচ্ছে কোনো, মানে অ্যাসেপটিক টেকনিক আমরা মেনটেন করি ওটিতে বা কোনো প্রসিডিউরের ক্ষেত্রে, তাহলে অ্যাসেপসিস বলতে আমরা কি বুঝি? যখন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বা ডিজিজ কজিং ব্যাকটেরিয়া থেকে আমার কোনো জায়গা ফ্রি হবে তখন সেটাকে বলা হবে আমার অ্যাসেপসিস। ফোমাইট বলতে কি বুঝি? ফোমাইট হচ্ছে কোনো অবজেক্ট অর মেটেরিয়াল, এটা তোমাদের বলি ভালো করে, অবজেক্ট অর মেটেরিয়াল, মেটেরিয়াল যেটা আমার কি করছে, ক্যারি দ্য ডিজিজ বা ডিজিজ কজিং অর্গানিজম, ক্যারি দ্য ডিজিজ কজিং অর্গানিজম, এটা কমিউনিটিতেও আছে, অর্গানিজম, এটা হচ্ছে তোমার ফোমাইট। আর ব্যাকটেরিওস্ট্যাট কি? ব্যাকটেরিওস্ট্যাট হচ্ছে যে একটা এজেন্ট যেটা কিনা তোমার ব্যাকটেরিয়ার গ্রোথটাকে রেস্ট্রিক্ট করবে। তাহলে এটা কি হলো? এজেন্ট, এজেন্ট দ্যাট restricts the growth of bacteria। মনে থাকবে, ইজি কোশ্চেন, এগুলো সবই ইজি কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। ঠিক আছে, তাহলে চলো নেক্সট কোশ্চেন। হুইচ ব্যাক কালার ইজ ইউজ স্পেসিফিক্যালি ফর সাইটোটক্সিক অ্যান্ড সাইটোস্ট্যাটিক ওয়েস্ট ইন হসপিটাল? তাহলে বায়োহ্যাজার্ড যেটা আমরা মেনটেন করি তার কোশ্চেন এটা। ব্লু, ইয়েলো, গ্রিন, রেড। সাইটোটক্সিক এবং সাইটোস্ট্যাটিক ওয়েস্ট আমরা ইয়েলো বিনের মধ্যে ফেলি এবং সেটার বাইরে আমাদের লেবেল করে দিতে হয় সাইটোটক্সিক বলে। ব্লু বিনে আমরা কি ফেলি? ব্লু বিনে আমাদের গ্লাস মেটেরিয়াল ফেলা হয়। গ্রিন বিনে কি ফেলা হয়? গ্রিন বিনে সবজি খোসা, খাবার দাওয়া, যেগুলো কিনা মাটির সাথে মিশে যাবে সেগুলো হচ্ছে আমাদের গ্রিন বিনে ফেলা হয়। আর রেডের মধ্যে কি থাকে? এদের মধ্যে টিউবিংস, ব্লাড এবং ব্লাড কন্টামিনেটেড যে প্লাস্টিক মেটেরিয়াল সেটা আমাদের রেড বিনের মধ্যে পড়ে। বায়োহ্যাজার্ড বা বায়োমেডিকেল হ্যাজার্ড বা বায়োমেডিকেল ওয়াস্ট ম্যানেজমেন্ট, এখান থেকেও কিন্তু একটা একটা কোশ্চেন আসে। তাহলে বায়োমেডিকেল ওয়াস্ট ম্যানেজমেন্ট তোমরা একটু পড়ে নিও। ওকে, চলো নেক্সট কোশ্চেন। The term introvert-extrovert was coined by Carl Jung, Sigmund Freud, Erikson, Adolf Meyer. ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট টার্ম কয়েন করেছে আমাদের কার্ল জাং, মনে রাখবে। Which of the following is a social problem in India? Dowry system, unemployment, population explosion, all of the above. সোশ্যাল প্রবলেম বলতে যেটা আমরা বুঝি সোসাইটিতে যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে আমাদের, তাহলে ডাউরি সিস্টেম, আনএমপ্লয়মেন্ট, পপুলেশন এক্সপ্লোশন সবগুলোই আমাদের সমস্যা। তাহলে অপশন ডি অল অফ দ্য অ্যাবভ হবে আমার রাইট অ্যান্সার। The reason of urbanization: movement of population, growth of agriculture, development of means of communication, industrialization. Urbanization এর যদি মেন রিজন বলা হয় তাহলে সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্যই আরবানাইজেশনটা হচ্ছে আস্তে আস্তে। কাপুস্বামী's socio-economic status scale comprises all except, এটা একটা সোশিও ইকোনমিক স্টেটাস মেজারমেন্ট করা স্কেল। দেখো এটা কিরকম হয়, এর মধ্যে থাকে এডুকেশন অফ হাই, হেড অফ ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলি এডুকেশন কি তার স্কোর থাকে, অকুপেশন অফ হেড অফ দ্য ফ্যামিলি তার একটা স্কোর থাকে, আর একটা পার ক্যাপিটা ফ্যামিলি ইনকাম পার মান্থ এটার একটা স্কোর থাকে। এই তিনটে স্কোর মানে দেখো প্রফেশন, এই স্কোরগুলোকে দেখে দেখে
একটা এগ্রিগেট করা হয় এবং তারপরে টোটাল স্কেলের উপরে ভাগ করে সোশিও ইকোনমিক ক্লাস করা হয়, আপার ক্লাস, আপার মিডিল, আপার লোয়ার লোয়ার। বুঝতে পারলে? তাহলে এখানটায় আমাদের কি কি রয়েছে, একটা এডুকেশন রয়েছে, একটা অকুপেশন রয়েছে, আর একটা হচ্ছে আমার ফ্যামিলি ইনকাম রয়েছে। তাহলে টাইপ অফ হাউসিংটা আমাদের এই সোশিও ইকোনমিক স্টেটাস স্কেলে থাকে না। তাহলে অপশন ডি হলো আমার রাইট অ্যান্সার। Imbecile has an IQ of 25 to 49, 50 to 69, 70 to 79, 9 to 24. Imbecile বলা হয় যখন তাদের আইকিউ হয় 25 থেকে 49। আর দেখো 50 থেকে যদি 74 হয় তখন তাকে বলা হয় মোরন্স। আচ্ছা, 75 থেকে যদি 84 হয় তখন তাকে বলা হয় বর্ডার লাইন। বর্ডার লাইন। আর 85 থেকে যদি 94 হয় তখন তাকে বলা হয় ডাল। ওকে, তাহলে এটা তোমরা একটু মনে রেখো। ইম্বেসাইলের আইকিউ তাহলে হবে 25 থেকে 49। ওকে। ইন হুইচ সাবজেক্ট অর টপিক ইউ ওয়ান্ট নেক্সট ভিডিও? তাহলে এরপর তোমরা কোন সাবজেক্ট বা টপিকের উপরে ভিডিও দেখতে চাইছো তোমরা আমায় কমেন্ট করে জানিও, তাহলে আমি সেই সাবজেক্ট বা টপিকের উপরে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অব্দি সবাই ভালো থাকবে। বাই বাই।